স্বাগত সবাইকে। শুরু করছি টিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি শোভন শাহবিন দিশা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি, আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। প্রকৃতির মাঝে দূষণের ভয়াবহ আয়োজন। বিস্তৃত ফসলের মাঠে বসানো হয়েছে ইটভাটা, মানা হচ্ছে না ন্যূনতম বিধিনিষেধ। কুষ্টিয়ায় কৃষি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি, টিনের তৈরি ব্যারেল চিমনির ব্যবহার হচ্ছে যথেচ্ছভাবে। প্রতিদিন দেধারসে পোড়ানো হচ্ছে গাছ। রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি সহ বিভিন্ন ইউনিয়নে আবাসিক এলাকা এবং বনের মধ্যে অবাধে চলছে ইটভাটা, যেখানে ইট তৈরি হচ্ছে পাহাড়ের মাটি দিয়ে। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে কাশি এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের দাবি পরিবেশবাদীদের। স্থানীয়দের কণ্ঠেও একই সুর। একই দাবিতে সোচ্চার সচেতন নাগরিক সমাজ। প্রশাসনের কাছ থেকেও আশ্বাস এসেছে এই নীরব ঘাতকের বিরুদ্ধে অভিযানে যাবার। আজ মানচিত্রের বিষয় আমরা ঠিক করেছি ইট ভাটার উজাড়, বন এবং পাহাড় ঝুঁকিতে স্বাস্থ্য এবং পরিবেশ। মানচিত্রে আমাদের সাথে যুক্ত আছেন রাঙামাটি থেকে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে পরিবেশ সুরক্ষা কমিটির সদস্য অধ্যক্ষ আশেক ইলাহি। আমাদের আজকের মানচিত্রে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। প্রথমে আমি চলে যেতে চাই মোহাম্মদ মমিনুল ইসলামের কাছে। জনাব মমিনুল, চারিদিকে সবুজ মাঠ, মাঝখানে ইটভাটা, যেমনটা আমি বলছিলাম ঘন জঙ্গলের মাঝে ইটভাটা, লোকালয়ের খুব কাছে ইটভাটা। আমরা সবাই জানি ইটভাটার নেতিবাচক প্রভাব সম্পর্কে, তারপরও এমন দৃশ্য আমাদেরকে অহরহ দেখতে হচ্ছে। কেন দেখতে হচ্ছে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের রাঙামাটি জেলা কার্যালয় শুরু হয় সেপ্টেম্বর থেকে, আর সেপ্টেম্বরের পর থেকে আমরা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে আমরা রাঙামাটি জেলার সকল ইটভাটাতে অভিযান পরিচালনা করি এবং তাদের ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য যাবতীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে। তো ইতিমধ্যে আমরা 18টি ইটভাটাকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। ইটভাটাগুলো চিমনি ভেঙে দেওয়া হয়েছে, 17,90,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে টোটাল ইটভাটা 28টি ছিল। এর ভিতরে আমাদের অভিযানের ফলে ম্যাক্সিমাম ইটভাটা এবার চালু করতে পারেনি। তো এর মধ্যে কাউখালীতে 10টি ইটভাটা চালু করার খবর পাই। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারদের সহযোগিতায় ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য তাদেরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। এক কাউখালীতে আমরা 15 লক্ষ টাকা জরিমানা করতে সক্ষম হই এবং ইটভাটাগুলো আমরা পানি দিয়ে তাদের আগুন নিভিয়ে দিই। এরপরও আমরা যখনই খবর পাবো তখনই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা সচেষ্ট থাকবো পরিবেশ সুরক্ষায়। মমিনুল ইসলামের সাথে কথা বলছিলাম, উনি একজন পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা। তিনি জানাচ্ছিলেন রাঙামাটিতে পরিবেশ অধিদপ্তর কি কি ব্যবস্থা নিয়েছেন। আমি একটু আমাদের আরেকজন অধ্যক্ষ আশেক ইলাহি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা বিভিন্ন পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানছিলাম একজন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে। তারপরও কিন্তু ইট ভাটার এই যে অনিয়ন্ত্রিত ব্যবহার তারপরও কিন্তু বন্ধ হচ্ছে না। আপনি জেনে থাকবেন বাংলাদেশে ইট এবং ইট ভাটা সংক্রান্ত একটি আইন আছে, ইট ভাটা প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, কিন্তু এই আইনের কোনো প্রয়োগ আমরা দেখছি না। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, এটি কেন? এটি হলো, ধন্যবাদ ডিবিসিকে আমাকে সম্পৃক্ত করার জন্য। আসলে আমাদের পরিবেশ বিষয়ক বাংলাদেশের যে পরিবেশের যে স্বাভাবিক যে গতি, সেই টোটাল বিষয়টা নিয়ে আমাদের রাষ্ট্রীয় বিবেচনার সাথে আইন এগুলো যুক্ত না। দ্বিতীয়ত হলো, আপনি যেটা বলতে চেয়েছেন যে পরিবেশ অধিদপ্তরের আইন বা এটার সাথে সম্পৃক্ত না। পরিবেশ অধিদপ্তর
বাংলাদেশে যে কাজটি করার চেষ্টা করে বা করে বলে বলি করে, সেটির সাথে আমাদের এই অঞ্চলে আপনি যদি ইটের ভাটার কথা বলেন বা যেটা বলি, আমাদের সাতক্ষীরার দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল একটি পরিবেশ ইকোলজিক্যাল একটি আলাদা ধরনের জোন। এখানে সকল কার্যক্রম পরিবেশ বান্ধব হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এখানে কোনোটাই পরিবেশের সাথে সেইভাবে নিয়মভাবে মানা হয় না, এবং এটা মানানোর জন্য যাদের দায়িত্ব কর্তৃপক্ষ, তারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে না। আপনি সাতক্ষীরার শেষ প্রান্ত দিয়ে সুন্দরবন থাকার কারণে এবং এখানে নদীগুলো যে ইন্টারনাল সংযোগ থাকার কারণে এটা ইকোনমিক্যাল একটা ক্রিটিক্যাল এরিয়া হিসেবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করা এরিয়া। অথচ পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলায় একজন আছে, যদিও তার জনবল কম বলেন, কিন্তু তারপরে তাদের তদারকি নেই যে এই ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে পরিবেশের সাথে সম্পৃক্ত না, পরিবেশকে ক্ষতি করে, পরিবেশকে ঝুঁকিতে সৃষ্টি করে এ ধরনের কি পরিমাণ ইন্ডাস্ট্রি হোক, কি ধরনের প্রতিষ্ঠান হোক, কি ধরনের ইটের ভাটা বলেন, মাছ শুটকির ব্যবস্থা বা এই জাতীয় কত কি আছে, সেটিও তারা তদারকি আছে বলে মনে হয় না। আচ্ছা, আমরা আবার একটু মমিনুল ইসলামের কাছে ফিরতে চাই। মমিনুল, আপনি রাঙামাটিতে পরিবেশ অধিদপ্তরের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা আসলে আমাদেরকে তুলে ধরলেন। আমি আসলে সারা বাংলাদেশের একটা সার্বিক চিত্র আপনার কাছে একটু তুলে ধরতে চাই যে আমরা কিন্তু যেখানেই যাচ্ছি, যে কোনো জেলায় যাচ্ছি, আমরা কিন্তু ইট ভাটার একটা অনিয়ন্ত্রিত ব্যবহার দেখতে পাই। সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, আপনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে, তারপরও কেন তারা এভাবে অনিয়ন্ত্রিতভাবে ফিরে ফিরে আসে, লোকালয়ে ফিরে আসে, বনের পাশে ফিরে আসছে, কেন অনিয়ন্ত্রিতভাবে আবার ফিরে আসছে? ধন্যবাদ। তো এই বিষয়টি আসলে কোনো আইন সবার সহযোগিতায়, সবার সমন্বয়ে যদি আমরা আইনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে একমাত্র বাস্তবায়ন করা সম্ভব। কেবল পরিবেশ অধিদপ্তর হয়তো বা আমরা রুটিন ওয়ার্ক বা আমরা দফায় দফায় জরিমানা করলাম, ইটভাটা বন্ধ করে দিলাম, বা আমাদের সাথে জেলা প্রশাসক থাকলেন, পুলিশ থাকলেন, কিন্তু আমরা যখন একটা ইটভাটা বন্ধ করে দিয়ে আসার পরে ওই ইটভাটা একদম ব্যবসায়ী, এবং দেশের ভিতরে যদি ইটের চাহিদা থাকে আর সে এই চাহিদা অনুযায়ী ইট তৈরি করে সে বিক্রি করার যদি যথেষ্ট মার্কেট থাকে, অর্থাৎ যোগান এবং চাহিদা এবং যোগানের সাথে সম্পর্ক থাকার কারণে ব্যবসায়ী তার চেষ্টা করে যে কোনো প্রকারে, যে কোনো মূল্যে তার ব্যবসাটাকে করার জন্য। এখন আমরা জেলা প্রশাসক বা পরিবেশ অধিদপ্তর লিমিটেড জনবল, আমি পুরা জেলাতে আমি একজন অফিসার আছি। তো আলটিমেটলি আমি যেসব জায়গায় অভিযান করেছি, এখন এই জায়গায় যদি ইটের চাহিদা না থাকতো, তাহলে এই ব্যবসায়ীরা কিন্তু আর ওখানে ইটের উৎপন্ন আগ্রহী হতো না। এবং এলাকার যে বাসী, অনেক সময় এলাকাবাসী কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আমরা পাই, অনেক ক্ষেত্রে এলাকাবাসীও আলটিমেটলি সে নিজেই ব্যবহার করে, যার কারণে তাদের থেকে ওই সহযোগিতাটা অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো আলটিমেটলি এই আইনের বাস্তবায়নটা আমরা যদি সবাইকে উৎসাহিত করতে পারি যে আমরা পোড়া ইট ব্যবহার করব না, আমরা আমাদের এই বাংলাদেশকে পরিবেশ সম্মত একটা বাংলাদেশ গড়ে তুলব, পরিবেশ দূষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, সবাই যদি আমরা সচেষ্ট হই, তাহলে আমরা এই আইনটাকে 100% বাস্তবায়ন করতে পারবো। আপনি সচেতনতার কথা বলছিলেন, আমরা আর একটু চলে যাব অধ্যক্ষ আশিকি এলাহির কাছে, কিন্তু আমরা তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিয়েছি। স্বাগত আগারবারও মানচিত্রে। আজ আলোচনা করছি ইটভাটায় উজাড় বন এবং পাহাড় ঝুঁকিতে স্বাস্থ্য এবং পরিবেশ এই শিরোনামে। আলোচনায় যুক্ত আছেন রাঙামাটি থেকে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে পরিবেশ সুরক্ষা কমিটি এর সদস্য অধ্যক্ষ আশিক ই ইলাহি। আমরা বিরতির পর আশিক ই ইলাহি আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আইন করেও আসলে ইট ভাটার নিয়ন্ত্রণ, ইট ভাটার হ্রাস টানা যাচ্ছে না, সেক্ষেত্রে সচেতনতার কথা বলছিলেন মোহাম্মদ মমিনুল ইসলাম। আপনার কি মত, সামাজিক সচেতন সংগঠনগুলো কিংবা সাধারণ মানুষ কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আমি একটা তথ্য দিয়ে আপনার কথাটা শুরু করতে চাই। সাতক্ষীরা জেলাতে পরিবেশ অধিদপ্তরের মতো 125টা ইটভাটা আছে, যার ভিতরে 30টা মাত্র অনুমোদিত, বাকিটা বিনা অনুমোদিত চলে। আপনি জনসচেতনতা, অন্য সকল কাজের কথা বলেন, তাহলে এই যে
30টা বাদ দিয়ে বাকি ইটভাটাগুলো কিভাবে চলে? এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই, এখানে প্রশাসন নাই, এখানে পরিবেশ অধিদপ্তর নাই, তাহলে এগুলো কিভাবে চলে? বিষয়টা হলো সরকার একটা আইন করে দিয়েছে, আইন বাস্তবায়নে যাদের দায়িত্ব, সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পাস করে কিনা। এলাকার মানুষ মিছিল করে, আমার দেখা, আমি যদি উদাহরণ দিয়ে বলতে পারি, শ্যামনগরের একটি ইটের ভাটা আছে সাতক্ষীরা সদরের লাপসা ইউনিয়নের মধ্যে, একদম জনবসতির মধ্যে ইটের ভাটা। ইটের মানুষ আন্দোলন করেছে ইটের ভাটাটা না হওয়ার জন্য। এরকম অনেকগুলো ইটের ভাটা আছে, সুন্দরবনের ধার গেছে ইটের ভাটা আছে। সেই ইটের ভাটাগুলো কাঠ পোড়ানো হয় প্রকাশ্য, সেই ইটের ভাটাগুলো কৃষি জমির মাটি কেটে নেওয়া হয়। এই যে কাজগুলো করায়, এটা মানুষের সচেতনতার চেয়ে সবচেয়ে বড় প্রয়োজন আইনের প্রয়োগ, এবং আইন প্রয়োগকারের সাথে যারা যুক্ত আছেন এবং যারা এই বিষয়টায় বেশি যুক্ত, তাদের ওই অংশগ্রহণটা বেশি জরুরি। বিশেষ করে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যদি রাজনৈতিক ব্যক্তিদেরকে ইনভলভমেন্ট না থাকে, যুক্ত থাকে, তাহলে মানুষের কথা, এটা একটা খুবই কথার কথা। সাধারণ মানুষকে সচেতন করতে হবে, সাধারণ মানুষকে করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছেন যে মানুষের অনেক ইনভেস্টমেন্ট থাকেন, এই জন্য যে কোনো সময় আপনার ভাটা বন্ধ করতে পারেন না। মদ খাওয়া নিষিদ্ধ, মদ লাইসেন্সকে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, যেটা পরিবেশের জন্য, যেটা এখানে মানুষের টিকে থাকার জন্য যেটা দরকার। যে এলাকার এই সাতক্ষীরাকে বেঁচে থাকতে হলে যে জিনিসটা দরকার, সাতক্ষীরা এক সময় খুব ভালো একটি পরিবেশ ছিল সাধারণ মানুষের জীবনে। এখন প্রচন্ড গরম, সবচেয়ে বেশি যে কটা জায়গায় গরম পড়ে তার মধ্যে সাতক্ষীরা, সবচেয়ে বেশি শীত পড়ে, সবচেয়ে অনাবৃষ্টি যেখানে সেখানে সাতক্ষীরা। তার কারণ বৃক্ষ নিধন, তার কারণ এই অপরিকল্পিত ভাটার মতো পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে। তো এটাকে আপনাকে বিবেচনায় করতে হবে, এবং এটাকে মানুষের জীবনের জন্য রাষ্ট্রের প্রয়োজনে এই বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে, তারপরে আপনাকে প্রয়োগ করতে হবে। এখানে সরকারি প্রশাসন থাকে, জেলা প্রশাসন, এখানে জেলার কর্মকর্তারা থাকেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকেন, এবং পরিবেশ অধিদপ্তর। তারা যদি চান মনে প্রাণে, এবং সামাজিক রাজনৈতিক শক্তিরা থাকেন, তারা যদি চান যে এটা হবে, প্রশাসন এবং জনরাজনৈতিক শক্তি যদি না চায়, তাহলে কিভাবে আপনি অধ্যক্ষ আশিকি ইলাহি, আপনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছিলেন, যেখানে সচেতনতা আরও বাড়ানো উচিত। আমরা আবারও একটু মমিনুল ইসলামের কাছে ফিরব। মমিনুল ইসলাম, যেহেতু আপনি পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা, আপনার ওপরও কিন্তু বিভিন্ন যে অভিযোগগুলো উনি করছিলেন আপনার ওপরও আসলে বর্তায়। আপনি জানাচ্ছিলেন আপনারা বিভিন্ন কর্মকাণ্ড করেন এবং বিভিন্ন কর্মসূচি নেন এবং ইটভাটা কর্তৃপক্ষকে শাস্তির আওতায় আনেন। তার উপরে রয়েছে আরেকটি আইন। এত কিছু থাকার পরও কেন বাংলাদেশে ইটভাটার সংখ্যা কমছে না এবং দিনকে দিন আরো বাড়ছে এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে? ফাঁকটা কোথায়? জি, ধন্যবাদ। সর্বশেষ কথা থেকে, প্রশ্ন থেকে বলি, ইটভাটা বাড়ছে, এই বিষয়টি সব দৃষ্টিগত সঠিক নয়। কিছু ক্ষেত্রে হয়তো বা কিছু জেলার ক্ষেত্রে, আমার যদিও ডাটাবেস নেই সকল জেলার, তবে আমি যেসব জেলায় কাজ করছি বা আমি যেসব জেলায় কাজ করি সেসব জেলায় আমি কমতেই দেখেছি। যেমন আমি রাঙ্গামাটির কথাই বলি, রাঙ্গামাটিতে ইটভাটা ছিল 30-এর উপরে, সেই ইটভাটা কমে গত বছর 28টি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই বছর এসে তারা গোপনে 15টি ইটভাটা চালায়, এবং 15টি ইটভাটা মহামান্য হাইকোর্টের রায় যখন আমাদের পত্রিকায় আমরা দেখতে পাই, সাথে সাথে আমরা অ্যাকশনে চলে যাই, এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার সমন্বয়ে, সবার সহযোগিতায় আমরা 15টি ইটভাটাতে আমরা অভিযান পরিচালনা করি, সবাইকে আমরা আইনের আওতায় আনি, জরিমানা করি, এবং তাদের আগুন যেন পুনরায় চালাতে না পারে আমরা কাঁচা ইট ধ্বংস করে দিই তাদের, এবং আমরা তাদের আগুন যেন চালাতে না পারে সেই জন্য ফায়ার সার্ভিস দিয়ে আগুন আমরা স্থায়ীভাবে আগুন নিভিয়ে দিই। তো এই অ্যাকশনগুলো আমরা করি। আলটিমেটলি ইটভাটার উপরে আমরা প্রতি বছর যে অ্যাকশন করি, আমাদের বাহ্যিকভাবে অ্যাকশনগুলো ক্ষুদ্র মনে হলো, একটা মানুষের যখন ব্যবসায় সে প্রতিবন্ধকতা পাবে বা পায়, তো স্বাভাবিকভাবে এই ব্যবসা থেকে সে ধীরে ধীরে সে গুটিয়ে নিবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা এর আগে আমি হবিগঞ্জে ছিলাম, হবিগঞ্জ এবং আমি অন্য যে জেলাতে ছিলাম, সবসময় আমরা তাদেরকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে বেশ সচেতন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগতম। এই ছিল আমাদের আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।